লিপিকা জানলা দিয়ে বাইরে তাকালো। ভোরের আমেজ ছড়িয়ে আছে সারা চরাচর জুড়ে। একটু পরেই সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে সব। এসি স্লিপারে আছে বলে জানলা খুলতে পারছে না, তাই পর্দাটাই সরিয়ে জানলায় মুখ ঠেকিয়ে দেখছে ও। একটু আগেই ঘুম ভেঙেছে ওর। ট্রেনের বেশিরভাগ যাত্রী এখনও গভীর ঘুমে। যাদের গন্তব্য এসে পড়েছে তারাই তাড়াতাড়ি উঠে পড়ে ব্যাগপত্র নামাতে শুরু করেছে বা দরজার দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনের গতি কমে এসেছে, তার মানে একটু পরেই স্টেশনে ট্রেন গিয়ে ঢুকবে। ট্রেনের চাকা এক লাইন থেকে অন্য লাইনে সরে যাচ্ছে। ট্রেনের লাইন বদল দেখতে দেখতে লিপিকার মনে পড়ল এইভাবে একদিন ওর আর অরুণের জীবনের লাইন আলাদা হয়ে গিয়েছিল। ম্যাডাম, চা? লিপিকা জানলা থেকে ঘুরে তাকালো প্যান্ট্রি কার থেকে আসা লোকটার দিকে। একটু পরে নেব বলতে লোকটা বাকিদের চা দিতে ব্যস্ত হয়ে পড়ল। ও তাড়াতাড়ি উঠে পড়ে চলল বাথরুমের কাজ সেরে নিতে। ফিরে এসে সিটে বসতেই দ্বিতীয়বারের জন্য চা এসে পড়ল। লিপিকা চা নিয়ে বাইরে তাকাতেই দেখল ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়েছে। ধূপগুড়ি। এখানে সাধারণত এই ট্রেনটা দাঁড়ায় না, তাহলে কোনো সমস্যা আছে হয়তো। স্টেশনটা দেখতে দেখতে পুরনো দিনে গড়িয়ে গেল ওর স্মৃতি। এখানেই অরুণের সঙ্গে ওর আলাপ। ও ওর দিদি দীপিকার শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিল কলেজে গরমের ছুটি পড়াতে, আর অরুণ এসেছিল ওর বন্ধুবান্ধবের সাথে ডুয়ার্স ঘুরতে। সেই জঙ্গল ঘুরতে গিয়েই ওদের আলাপ। প্রথমে জামাইবাবু মানিকদার সাথে, তারপর তার থেকে এদের দুই বোনের সাথে। জঙ্গল, হাতিগন্ডার, বাইসনের ছবি তোলার ফাঁকে ফাঁকে অরুণ কখন ওর ছবিও তুলেছে সেটা লিপিকা বুঝতে পারেনি। পড়ন্ত বিকেলে যখন ওদের জিপ জঙ্গলের এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন হঠাৎ ওর কোলে একটা কাগজের দলা এসে পড়েছিল। কাগজ ফেলে দিতে গিয়েও কৌতূহলবশত খুলে দেখেছিল, তাই দেখতে পায় ওতে অরুণের নাম আর ফোন নম্বর। ও সামনে পেছনে তাকাতে অরুণদের গাড়ি ওদের গাড়ি পাশ কাটিয়ে চলে যেতে দেখল। পাশ কাটিয়ে বেরিয়ে যেতে যেতে অরুণ ইশারা করলো ফোন করার। দীপিকা তো ওর কাণ্ড দেখে হতবাক। সামান্য আলাপ হওয়া মেয়েকে এরকম ফোন করতে বলা যায়? ভীষণ বিরক্ত হয়েছিল। তাই ফোন নম্বরটা পেলেও ও কিন্তু ওকে ফোন করার কথা ভাবেনি। ভুলেই গিয়েছিল সেই ক্ষণিকের আলাপ, কিন্তু দিদির ফোন ওকে আবার মনে করিয়ে দিল। প্রায় মাসখানেক পর এক দুপুরে গল্পের মাঝে দিদি বলল, জানিস লিপি, আমাদের বাড়ির ঠিকানায় আজ একটা খাম এসে পৌঁছেছে। তাতে কি হলো? লিপিকা জানে জামাইবাবুর কাছে ওর অফিসের নানা রকমের চিঠিপত্র আসে, তাই ও অবাক হয়নি। দীপিকা বলল, খামে কি আছে জানিস? তোর ছবি। আমার? কে তুলল? আর তোদের ওখানে পাঠালো কে? দীপিকা সব বলল। লিপিকার মনে পড়ল অরুণের কাগজে ফোন নম্বর দেওয়ার ঘটনাটা। কিন্তু কাগজটা তো রাখেনি, তাহলে এখন ফোন করে উদ্দেশ্য জানা যেত এই ছবি তোলার। তাই দিদিকে বলল, তোদের ঠিকানা জানলো কিভাবে? তোর জামাইবাবুর থেকে। তাহলে তুই চিঠি লিখে জিজ্ঞেস করতে পারতিস কেন ও তোর বোনের ছবি তুলেছে। প্রশ্ন করব কি রে, ও নিজেই জানিয়েছে ও তোর প্রেমে পড়েছে। নয়, হ্যাঁ, তোর সাথে কথা বলতে চায়, তোর নম্বর চেয়েছিল। তোর জামাইবাবু সেটাও দিয়ে দিয়েছে। এটা মানিকদা ঠিক করল না। জামাইবাবুর সাথে মান অভিমানের পালা চলল শালি জামাইবাবুর মধ্যে। কিন্তু লিপিকা অবাক হয়ে দেখল নম্বর থাকা সত্ত্বেও অরুণ ওকে ফোন করল না। লিপিকা দিদির কাছ থেকে ওর ছবিগুলো চেয়ে নিল। প্রতিটা ছবি মন দিয়ে দেখে বুঝল ছবি তোলার কায়দা ভালোই জানা আছে ছেলেটার, না হলে এত সুন্দর ছবি ওর কোনো দিনই ওঠে না। শেষে ওই একদিন ফোন করলো অরুণকে। অরুণ ফোন রিসিভ করে বলল, বাবা, এতদিনে সময় হলো ফোন করার। লিপিকা বলল, আপনি কি করে ভাবলেন যে নম্বর দিলেই আমি ফোন করব? ভাবিনি, তবে আশা করেছিলাম। আমার মনও বলছিল করবেন, আগে হোক বা পরে, তাই অপেক্ষাতেই ছিলাম। যাক, ছবি পছন্দ হয়েছে? গিয়েছিলেন তো জন্তু জানোয়ারের ছবি তুলতে, আর তুললেন আমার। জঙ্গলের মাঝে ময়ূরী দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। ফোন আলাপ এগিয়ে গেল মুখোমুখি আলাপের পর্যায়ে।
তারপর প্রেম প্রস্তাব। লিপিকা গ্রহণ করল ওর ভালোবাসা। কেউ যে ওকে এত ভালোবাসে, এতটা চোখে হারায়, এটা ও কোনোদিন আগে অনুভব করেনি। আজ যখন করলো, আনন্দে আটখানা হলো ও। বিয়ের প্রস্তাব দিতেও অরুণ দেরি করেনি। দুই বাড়ির সম্মতিতে বিয়ে হয়ে গেল ওদের। কিন্তু বিয়ের পর থেকে বোঝা গেল অরুণ আর ওর মধ্যে কোনো কিছুরই মিল নেই। লিপিকার খারাপ লাগলেও মানিয়ে নিতে খুব চেষ্টা করে চলেছিল, কিন্তু অরুণের অনমনীয় মনোভাব ওর মানসিক যন্ত্রণা বাড়িয়ে চলল। শেষে ও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। চলে যেদিন আসে, ওই বাড়ি ছেড়ে চোখের জলে ভেসেছিল ও। কিন্তু এটাও বুঝেছিল তার জোড়া লাগে না। ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। আলিপুরদুয়ারে ট্রেন থামতে দু একটা পরিবার নেমে পড়ল, আর কয়েকজন উঠল। ওর উল্টো দিকে যাত্রীরা নেমে গেছে। ফাঁকা সিটের দিকে না তাকিয়ে আবার জানলায় মন দিল ও। জানলার দিকে বাইরে তাকিয়েছিল বলে ও খেয়ালই করেনি ওর উল্টো দিকের নতুন যাত্রীকে। স্যার, চা নেবেন? হ্যাঁ, দিন। গলার আওয়াজ শুনে লিপিকা ঘুরে তাকালো নতুন সহযাত্রীর দিকে, আর ঘুরতেই চোখাচোখি হয়ে গেল সহযাত্রীর সাথে। অরুণ! ও চোখ ঘুরিয়ে নেবে নাকি কিছু বলবে নাকি বলবে না ঠিক করে উঠতে পারল না ও। অরুণই প্রথম বলল, কেমন আছো? ওর সহজভাবে প্রশ্ন করার ফলে লিপিকাও খানিক সহজ হয়ে উত্তর দিল, ভালো। তুমি? আছি একরকম। তারপর চায়ে একটু চুমুক দিয়ে বলল, যাচ্ছ কোথায়? আগরতলা, দিদির বাড়ি। মানিকদা এখন ওখানে চাকরি করছেন। তুমি? বেড়াতে যাচ্ছি, আপাতত আসাম। আমার সেই যাযাবর স্বভাবটা রয়েই গেছে। বাড়িতে মন না বসলেই বেরিয়ে পড়ি। শুনেছিলাম বিয়ে করেছো। তোমার স্ত্রী সন্তান এরা বেরোয় না তোমার সাথে? না, মলি একটু বেশি ঘরকুনো। ওর এত ঘোরাঘুরি ভালো লাগে না। তাছাড়া টুকু, আমাদের মেয়ে, এখন স্কুলে যাওয়া শুরু করেছে, তাই ওদের নিয়ে সেরকম বেরোনো হয় না। খানিক থেমে আবার বলল, তোমার সম্পর্কে কিছু বললে না তো, তোমার স্বামী সংসার সম্পর্কে। লিপিকা একটু হাসলো, তারপর বলল, এখনও বিয়ে করিনি। কারণ জিজ্ঞেস করতে পারি কি? হ্যাঁ, একজনের কাছে ঘা খাওয়ার পর আর ইচ্ছেই রইল না সংসার করার। ও। লিপিকা বলল, দিদি জামাইবাবু তো এখনও আমার অভিভাবক। ওরা আবার ধরে পড়েছেন আবার বিয়ে দেওয়ার জন্য। জামাইবাবুর পরিচিত একজনের সাথে আমার আলাপ করাতে চান। ওই ছেলে নাকি জামাইবাবুর ওখানেই চাকরি করে। আমাদের সম্পর্কে ওদের বলেছে। ছেলের নাকি কোনো আপত্তি নেই বিয়ে ভাঙা মেয়েকে আবার বিয়ে করতে। আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে। তোমার দিদি জামাইবাবু তো তোমার ভালোই চাইবেন, তাই না? তা তোমার দিদির ছেলে মেয়ে কত বড় হলো? ছেলে ক্লাস 7 আর মেয়ে ক্লাস 4। গল্পে গল্পে সময় কেটে গেল। আসাম মেল এসে পৌঁছালো তার গন্তব্যে। লিপিকা স্টেশন থেকে বেরিয়ে গাড়ি খুঁজল। মানিকদার আসার কথা। মানিকদা না আসতে পারে যদি, তাহলে ওর গাড়ি আসবে। চোখে পড়ল মানিকদাই দাঁড়িয়ে আছে। ওকে দেখতে পেয়ে বলল, এসো হে শালি সাহিবা। আর বলতে বলতেই চোখে পড়ল অরুণের ওপর। ওকে দেখে বলল, কি হে, কেমন আছো? মোটামুটি। আর তুমি? ভালো। কিন্তু এখন তো তোমার মন ভালো হয়ে যাওয়ার কথা, তাই নয় কি? বেড়াতে এসেছো? লিপিকা দুজনের কথোপকথন শুনল, কিন্তু বলল না কিছুই। ওর মনে শুধু একটাই প্রশ্ন, কিভাবে মানিকদার সাথে অরুণের এখনও সম্পর্ক টিকে আছে, ওর সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও। এরপর দুজনে গাড়িতে উঠে পড়ল অরুণের কাছ থেকে বিদায় নিয়ে। বাড়ি পৌঁছে দিদির সাথে গল্প, খাওয়া দাওয়া, সময় বেশ কেটে গেল প্রথম দিনটার। পরের দিন মানিক বলল, শালি সাহেবা, আজ আমাদের বাড়িতে একজন আসবে, তোমার সাথে আলাপ করাবো, তৈরি থেকো, বলে চলে গেল অফিসে। লিপিকার খুব একটা ইচ্ছে না থাকলেও বিকেলে তৈরি হলো দিদির ঠেলায়। সন্ধ্যার মুখে মুখে জামাইবাবুর গাড়ি ফিরল অফিস থেকে। বাইরের ঘরে বসেই ওরা দুই বোন টিভি দেখছে।
এমন সময় মানিক আর তার বন্ধু এসে ঢুকলো বাড়িতে। লিপিকা অবাক হয়ে দেখলো মানিকদের সাথে অরুণ। ও ভারী অবাক হয়ে গেল। ও বলেই ফেলল, এ আপনার অফিসের বন্ধু? এর সাথে আপনি আমাকে আলাপ করাতে চান? মানিকের উত্তর, আহাহা, রাগ করো কেন লিপি? হ্যাঁ, ওর সাথেই আবার তোমার আলাপ করাতে চাইছি। কারণটা তুমি ওর কাছেই জেনে নাও। লিপিকা উঠে দাঁড়িয়ে বলল, আমার কোনো কারণ জানার দরকার নেই। আর দিদি, তুইও তো সব জানিস বলেই মনে হচ্ছে। আর এই কারণেই আমাকে ডেকে পাঠানো? আমি কালই কলকাতায় ফিরে যাব। দীপিকা কিছু বলার আগেই অরুণ বলল, আমাকে কি কিছু বলার সুযোগ দেবে লিপিকা? মানিক বলল, লিপিকা, একবার শুনে নাও, তারপর যদি ভালো না লাগে তো তোমার যা ইচ্ছে তাই করতে পারো। দীপিকা বলল, তোমরা কথা বলো, আমরা আসছি। অরুণ বলল, আমি জানি লিপি, আমি ভীষণ অন্যায় করেছি। যা করেছি তা আমার সাথে হলে আমিও তোমার মতোই বলতাম। তুমি যখন ছিলে তখন তোমাকে না বুঝলেও তুমি যেই চলে গেলে তখন তোমার অভাববোধ ভীষণভাবে অনুভব করলাম। প্রথম কয়েকটা মাস যে কী দুঃসহ কেটেছে তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি জানি তুমিও সেই একই কষ্ট পেয়েছো। অনেক ভেবে দেখলাম, কিন্তু তুমি ছাড়া আমি অচল। আজ ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার। তবুও যদি তুমি আমার কথাটা একটু ভাবো, তাহলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। তুমি আবার আমার সাথে সংসার করার কথা ভাবো কি করে? তোমার না স্ত্রী আছে, মেয়ে আছে? সবটাই গল্প, কেউ নেই আমার জীবনে তুমি চলে যাওয়ার পর থেকে। লিপিকা চুপ করে বসে রইল। কি উত্তর দেবে ও? ও যে অরুণকে ভুলতে পারেনি এটা তো ঠিক, কিন্তু ভয়েও হয় আবার সেই আগের পরিস্থিতি ফিরে আসবে না তো? দ্বিতীয়বার সংসার শুরু করে ভেঙে বেরিয়ে আসার মতো মানসিক ক্ষমতা তো নেই ওর। শেষে বলল, আমায় ভাবার কিছু সময় দাও। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় আছি আর অপেক্ষাতেই থাকবো।